লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে হৃদয় ও নাহিদুল ইসলাম নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার উত্তর হামসাদি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গৃহবধূর স্বামী আসামি হৃদয়ের কাছ থেকে দেশে থাকা অবস্থায় ১,০০০ টাকা ধার নেয়। সেই টাকা দিতে শিশু সন্তান সহ গতরাতে হৃদয়ের বাড়িতে যান তিনি। এই সময় হৃদয় গৃহবধূকে রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টাকালে তার শিশু সন্তান চিৎকার করে ওঠে। শিশুটিকে অন্য কক্ষে বেঁধে রাখতে গেলে গৃহবধূ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হৃদয় দৌড়ে তাকে ধরে ফেলে। গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা এলে পালিয়ে যায় হৃদয়। ভুক্তভোগী নারী হৃদয়ের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে হৃদয় ও তার সহযোগী নাহিদুলকে গ্রেফতার করে পুলিশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এই কর্মসূচি পালন করার কথা রয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে 18ই মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ 4 শতাধিক লোককে হত্যা করে। আর 19শে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই ইসরায়েল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। তারই প্রতিবাদে রাজধানী ছাড়াও দেশের বেশ কয়েকটি মহানগরী ও সকল মহানগরী ও বেশ কয়েকটি জেলা শহরেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। গণহত্যায় জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর দক্ষিণখানে হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণহত্যার জন্য দ্রুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে উল্লেখ করে রিজভী বলেন, বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না বলেও জানান তিনি। দেশের কোথাও স্থিতিশীলতা নেই এবং ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই স্থিতিশীলতার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? ঈদের আগে হঠাৎ চড়া মুরগির বাজার। কেজিতে প্রায় 40 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। প্রতি কেজি সোনালী মুরগি 320 টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকায়। 20 টাকা বেড়ে গরুর মাংসের দাম উঠেছে 800 টাকায়। 2500 টাকায় বিক্রি হচ্ছে 1 কেজির ইলিশ মাছ। সপ্তাহান্তে বেড়েছে চালের দামও। মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে 95 থেকে 96 টাকায়। সেলিম মালিকের রিপোর্ট। রোজা শেষে পবিত্র ঈদুল ফিতরের বাকি এখনো প্রায় 10 দিন। এর আগেই বারবারন্ত মুরগির বাজার। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। 2 দিন আগে ব্রয়লার ছিল 180-90, এখন হচ্ছে 200। আজকের বাজার 220 টাকা। আর সোনালী মুরগি ছিল 280-300, আজকের বাজার হলো 320-30 টাকা। ব্রয়লার মুরগির দাম বাড়ছে, আমাদের জন্য অনেক কষ্ট। ছাগলের মাংসের দাম ঠিকঠাক থাকলেও কেজিতে 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। গরুর মাংস ছিল 780 টাকা, এখন বর্তমান চলতেছে 800। দেশি মাছের দাম নতুন করে বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা জানিয়েছেন ভিন্ন কথা। 1 কেজির পদ্মার ইলিশের দাম বেড়েছে 200 টাকা। গত সপ্তাহে এই সপ্তাহে হিসেবে আরো কম, শুধু একমাত্র চিংড়ি মাছের দাম একটু বেশি। পার কেজিতে 40 টাকা 50 টাকা করে এক সপ্তাহের মধ্যে বেশি বেড়ে গেছে। 1 কেজি ছাগল আগে বেশি 2400-2300 বেচছি, এখন আজকে কিনা ওঠে বেশি। শুক্রবার দিন গাঁটু মাছ নাই, 2500 কিলো 2600 বেচতেছি। চালের দাম নিয়ে চালবাজি চলছেই। সেঞ্চুরি ছুঁই কেজি প্রতি মিনিকেট চাল। মুজাম্মেলের মিনিকেটে আমরা বিক্রি করতেছি 95 থেকে 96 টাকা। তারপরে মঞ্জু, সাগর এগুলা 85-86 এমন বিক্রি করতেছি। স্থিতিশীল সবজির বাজার। পেঁয়াজের কেজি 40 টাকা। আলু বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। পেঁয়াজের দামটাও অনেকটাই কম। আমরা 40 টাকা কেজি খুচরায় বিক্রি করতেছি, বা বেশি না আরও 2-1 টাকা কমও বিক্রি করা যায়। আলুর দামটাও আগের মতোই আছে। আলু 25 টাকা বেচতেছি, আর টমেটো 30 টাকা কেজি। কাঁচামরিচও আগের দামে আছে, 70 টাকা 80 টাকা কেজি। সরকারের নানা উদ্যোগেও পুরোপুরি কাটেনি সয়াবিন তেলের সংকট। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় খুব কম তেল পাচ্ছেন তারা।
সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজিন্দার সিং নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত ভারতীয় নাগরিক তাজিন্দার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো অ্যাম্বুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। সেই সুবাদে সিঙ্গুলা গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। গতকাল সকালে এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে তার রুমে নিয়ে যায়। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিন্দার সিংকে আটক করে পুলিশের সোপর্দ করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিমউদ্দিনের কন্যা সন্তানকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, ভোর রাতে পিরোজপুরের নাজিরপুর থানা সদরে পটুয়াখালী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। পরে একটি বাসা থেকে ধর্ষণ মামলার অন্যতম আসামি সিফাত মুন্সিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট 2 আসামিকে গ্রেফতার করা হলো। দেশের কয়েকটি স্থানে বিএনপি ও যুবদলের পক্ষ থেকে গরিব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জে যুবদলের পক্ষ থেকে গরিব ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী এবং শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েন মুন্না। জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদিকের সভাপতিত্বে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বরিশালে অসহায় দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে মহানগর বিএনপি। সকালে নগরের সিএনবি রোড এলাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন। নওগাঁয় দেশি পোশাককে বিদেশি বলে বিক্রির অভিযোগে কয়েকটি বিপণী বিতানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ নওগাঁ শহরের বাটারমোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দেশীয় পণ্যে বিদেশি ট্যাগ লাগিয়ে বিক্রির দায়ে 2টি প্রতিষ্ঠানের 50,000 করে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। বকেয়া বেতন পরিশোধ, বোনাস ও কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে নৌযান শ্রমিকরা। সকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীর তীরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক মাস ধরে নৌ শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন করতে হচ্ছে তাদের। তাই আগামী 23 রমজানের মধ্যে নৌ শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন বোনাস পরিশোধের দাবি জানানো হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, হজ ওমরার ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে। দুপুরে কক্সবাজারে জুয়েলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে এবং 3 দিনের ভিতরে যদি তিনি টিকিট পারচেজ না করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখন আর সিন্ডিকেশন করে গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে ছাত্র জনতার ব্যানারে এই গণমিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে গণমিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলও। সামাজিক সংগঠন ফিলিস্তিনের উপর নির্বিচারে হত্যা বন্ধের দাবি জানান সবাই। মানবতা লঙ্ঘন হলেও বিশ্ব মোড়লদের নীরব ভূমিকার সমালোচনা করেন বিক্ষুব্ধরা। বাংলাদেশ সরকারকে প্রতিবাদ জানানোরও আহ্বান জানান তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পরও গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 18 মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ 4 শতাধিক লোককে হত্যা করে বর্বর ইসরায়েলি বাহিনী। কি যুদ্ধবিরতি, কি আলাপ আলোচনা, কোনো কিছুকেই তোয়াক্কা করছে না দেশটি।
ইসরায়েলের নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মায় রাস্তায় নেমে আসেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। ঢাকার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে জামাতে ইসলামী, খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামী দল। বছরের পর বছর ধরে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার বিরুদ্ধে বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সবাই। বিশ্ব মুসলমানকে আহ্বান জানাবো, আমরা ঐক্যবদ্ধ হন। ওয়াইসিকে বলবো, আরব লীগকে আহ্বান জানাবো, আর বসে থাকার সময় নেই। আজকে মুসলমানদেরকে অস্ত্র হাতে নিতে হবে, ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। আর বিক্ষোভ মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছে। বাদ জুম্মা নগরীর আন্দরকিল্লা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। এছাড়া নাগরিক কমিটি ও ইসলামী ছাত্র শিবির নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে। যোগাযোগের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অবস্থানকে পরিষ্কার করে আপনি ফিলিস্তিনের হত্যাযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করবেন। গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামাতি ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বাদ জুম্মা স্টেশন মসজিদ থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়। রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে শিক্ষার্থী ও মুসল্লিরা আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে দেশে এখন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানী স্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পতিত স্বৈরাচাররা আবারও পুনর্বাসিত হয়। মহিদুল ইসলামের রিপোর্ট। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন সংস্কার ও নির্বাচন সহ দেশের রাজনৈতিক নানা প্রসঙ্গ। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দেশে এখন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সম্মানিত অতিথিবৃন্দ, যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশে সংকট সমাধান সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে দেশে আবারও পতিত স্বৈরাচাররা পুনর্বাসিত হয়। বিএনপি মনে করে, গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। সম্মানিত অতিথিবৃন্দ, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই,
সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। দেশের সংকট ও সমস্যা থেকে উত্তরণের জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, দলটিকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার কথাও জানান বিক্ষোভকারীরা। জমে উঠতে শুরু করেছে রাজধানীর শপিং মল এবং ঈদ সেন্টারগুলোতে কেনাকাটা। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত বিক্রেতারা প্রতিটি ভিড় দোকানে। ব্র্যান্ডের পোশাক এবং ফুটপাত দাম বেড়েছে বেশিরভাগ পণ্যে। দেশি পণ্যের পাশাপাশি পাকিস্তানি, ইন্ডিয়ান পণ্যের যোগান আছে সবখানে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শপিং মল উন্মুক্ত হতেই রাজধানীবাসীর উপচে পড়া ভিড়। গরম আর ট্রেন বিবেচনায় বেশিরভাগ ব্র্যান্ডের দোকান পসরা সাজিয়েছে। ছেলেদের শার্ট ও টি শার্টের জন্য কমপক্ষে 2000 থেকে 5000 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। আমি আমার জন্য একটা শার্ট কিনছি আর একটা ট্রাউজার কিনছি। দাম তো আগে থেকে একটু বেশি, স্বাভাবিক যে সব জায়গায় যেহেতু সবকিছু দাম বেশি, সো ড্রেসের দাম, এভরিথিং এর দাম বাড়ে। পরিবার নিয়ে সন্তুষ্টি ছিল বেশিরভাগ ক্রেতাদের। ভিড় এড়াতে শীতাতপ নিয়ন্ত্রিত দোকানগুলোতে ঘুরে বেরিয়েছেন অনেকে। এখানে এখন পর্যন্ত ভিড় কম পাচ্ছে আর কি, ভালো এনজয় হচ্ছে আর কি। ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, বিভিন্ন পাকিস্তানি কাপড় আছে। নিম্নবিত্ত মধ্যবিত্তের হাতের নাগালে থাকা ফুটপাতের দোকানেও পণ্যের দাম চড়া। তবু স্বাদ ও সাধ্যের মধ্যে বছরের বড় উৎসবে সামিল হতে পরিবারের সদস্যদের অগ্রাহ্য করার সুযোগ নেই। আমার ছেলেকে নিয়ে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়বো জুম্মার, তাই জুম্মার নামাজ পড়ে এদিক দিয়ে হাঁটতেছি। পাঞ্জাবি কিনবে তো, তাই পাঞ্জাবি দেখাচ্ছি আর কি। ছেলে মেয়েদের জন্য এখানে বাইতুল মোকাররমে পাঞ্জাবি একটু বেশি, অনেক কালারফুল চয়েস পাওয়া যায়, এই জন্য মূলত এখানে আসে। চীন, পাকিস্তান এবং ভারতীয় পণ্যের সমাহার আছে ফুটপাতেও। এছাড়া দেশি কাপড়ের সালোয়ার, ফ্রক, পাঞ্জাবি, কুর্তাও বিক্রি হচ্ছে দেদারসে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজধানীর আজিজ সুপার মার্কেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। সরাসরি আমরা তার সাথে কথা বলছি। আরাফাত, ছুটির দিনে মার্কেটে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতারা দাম নিয়ে কি বলছেন? পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র 10 দিন বাকি। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে শপিং মলগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। এক কথায় বলা যেতে পারে ঈদের কেনাকাটা জমে উঠেছে। এবং আমরা আজকে সন্ধ্যার পর থেকে রাজধানীর বেশ কয়েকটি শপিং মল এবং অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত দেখতে পেয়েছি ক্রেতাদের উপচে পড়া ভিড়। যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং সামনের সপ্তাহ থেকে অনেকের ঈদ যাত্রা শুরু হবে, তার ফলে শেষ মুহূর্তে কিন্তু সবাই বাড়ি ফেরার আগে প্রিয়জনের জন্য কেনাকাটা সেরে ফেলছেন। এবং আমরা শপিং মলগুলো ঘুরে যেটি দেখতে পেয়েছি, সময়ের সাথে মানুষের রুচির যেমন পরিবর্তন ঘটেছে, তেমনি পোশাক পরিচ্ছদেও কিন্তু নতুন ডিজাইন এবং নতুনত্ব নিয়ে এসেছে। ডিজাইনার থেকে শুরু করে যে শপিং মলগুলো এবং আউটলেটগুলো রয়েছে। এবং যেহেতু এবারের ঈদ গরমে হবে, গরমকে প্রাধান্য দিয়ে তারা কিন্তু সুতি কাপড়ের মধ্যে এমব্রয়ডারি করা হাতের কাজ এবং কি যে প্রিন্টের কাজ যেগুলো রয়েছে সেগুলো নারীদের জন্য তারা বিভিন্ন ধরনের শাড়ি থেকে শুরু করে 3 পিস, 2 পিস, কামিজ এবং বাচ্চাদের জন্য 1 পিস, 2 পিস আমরা দেখতে
পেয়েছি এবং দেশীয় পোশাকের পাশাপাশি কিন্তু এবার পাকিস্তানি যে সকল পোশাক রয়েছে নারীদের প্রথম পছন্দ, সেগুলো কিন্তু বেশ চাহিদা এবং বিক্রিও আমরা বেশ দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি ছেলেদের কথা বলি তাহলে ঈদ মানেই তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি। পাঞ্জাবির বেশ বাহারি রং এবং ডিজাইনের আমরা নতুনত্ব দেখতে পেয়েছি এবং বেশ বিক্রি হচ্ছে বলেও জানাচ্ছেন আমাদেরকে বিক্রেতারা। তবে বরাবরের মতোই দাম নিয়ে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার বেশ কিছুটা দাম বাড়তি বলে তারা অভিযোগ করছেন। এছাড়া কেনাকাটা নিয়ে তারা স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন এবং স্বাচ্ছন্দ্যেই তারা ঈদ কেনাকাটা করছেন এবং বিক্রেতারা বলছেন দিন যত ঘনিয়ে আসবে ঈদের বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শুক্রবার ছুটির দিনের ঈদ কেনাকাটার সর্বশেষ আপডেট। শাওন। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগের বিষয়ে তার অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, আওয়ামী লীগ 5 আগস্ট নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে দলটির চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা অন্তর্দ্বন্দ্বে না জড়ায় তাহলে আওয়ামী লীগ কখনোই আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে রাজধানীর ফকিরাপুলে ঢাকাস্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে ধোয়া তুলসী পাতা না উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ও বাকশাল প্রতিষ্ঠা করেছিল বঙ্গবন্ধু। আওয়ামী লীগের নাটাই দিল্লিতে আর ঘুরে ওড়ে বাংলাদেশে জানিয়ে মাহফুজ আলম আরও জানান, এই ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না। আওয়ামী লীগ সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মাহফুজ আলম। রাষ্ট্রের গঠনের জন্য একটি অপূর্ব সুযোগ এসেছে এবং এই সুযোগ এখনো নষ্ট হয়ে যায়নি যদি না আমরা আমাদের অন্তর্কোন্দল, আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যকার বিভেদ এবং আমাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। এই নিয়ন্ত্রণ, এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর ঘুড়ি উড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর এই বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। ঈদের আগে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠাতে শুরু করেছেন প্রবাসীরা। ফলে চলতি রমজান মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ মাসের প্রথম 19 দিনেই ব্যাংকিং চ্যানেল তথা বৈধ পথে দেশে 225 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে 19 মার্চ একদিনেই এসেছে 13 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে প্রবাসী আয় 300 কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ব্যাংকাররা আশা করছেন। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের যে সংকট চলছিল তা অনেকটা কেটে গেছে। ডলারের দাম নিয়ে যে অস্থিরতা ছিল সেটিও কমে এসেছে। ব্যাংকগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ 123 টাকার মধ্যেই প্রবাসী আয় কিনছে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াইয়ে আগে নিজেদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার চেষ্টা করছে বাংলাদেশ দল। শুক্রবার মেঘালয়ে জুমার নামাজ শেষে দলের ফুটবলার রহমত কথা বলেছেন ভারত ম্যাচ নিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি। যদিও এটা লং ছিল একটু, বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি। ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।